তো আজকে আমরা আহ, যে ক্লাসে সবাই আর কি উপস্থিত হয়েছি সেই ক্লাসের নাম হলি উসুই হোলিফায়ার 3 রেকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি। তো অনেকেই আছে যে যারা রেকি সম্পর্কে কিছু ধারণা রাখে, অনেকে আছে যারা আহ রেকি সম্পর্কে জানেই না। তো এইবার রেকি সম্পর্কে যারা জানে না তাদের জন্য এই বিষয়, এবং যারা রেকি সম্পর্কে সামান্য কিছু ধারণা রাখলেও বা রেকি প্র্যাকটিস করে থাকলেও এই ইনফরমেশন গুলো কোথাও না কোথাও তাকে হেল্প করবে যে রেকি সম্পর্কে আরো ডিটেলসে জানতে বা বুঝতে। তো এখানে আমি এমন কিছু বিষয় আলোচনা করছি যেগুলো হয়তো তোমাদেরকে আরো ভালো করে বুঝতে সাহায্য করবে যে এক্স্যাক্টলি রেকি কি এবং রেকি কিভাবে আমাদেরকে সাহায্য করে এনার্জি লেভেলে, যেটা অ্যাস্ট্রাল লেভেলে বা সূক্ষ্ম স্তরে বা সূক্ষ্ম স্তরে এই রেকি এনার্জি কি করে আমাদেরকে পজিটিভ একটা রাস্তায় বা দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে, সে বিষয়ে আজকে একটু আলোচনা করা যাক। তো প্রথমত, আমরা যে ক্লাসটা আজকে করছি বা যে ক্লাসে আমরা সবাই উপস্থিত হয়েছি তার সেটা কিন্তু হোলিফাই রেকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি ক্লাস। অর্থাৎ হোলিফাই রেকি হচ্ছে যে চিরাচরিত যে ট্রেডিশনাল রেকি বলো বা ওই রেকি বলো তার আপগ্রেড ভার্সন। অর্থাৎ তার থেকে হায়ার লেভেলের এনার্জি আমরা আহ, রেকিরই একটা হায়ার লেভেলের এনার্জি আমরা চ্যানেলাইজ করে সেই এনার্জিকে আমরা আমাদের আহ, সার্বিক উন্নতির জন্য বা সার্বিক ভালোর জন্য আমরা এই শক্তিকে ব্যবহার করছি। আহ, এবং এই শক্তি আমাদেরকে ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, ফিনান্সিয়ালি ভালোভাবে গ্রো করতে, ভালোভাবে আমাদেরকে আহ, সঠিক পথে এগোতে সাহায্য করবে আর কি। তো এইবার হোলিফাই রেকির কথা যদি বলে যে হোলিফাই রেকি কতটা আমাদেরকে সাহায্য করবে বা হোলিফাই রেকি শিখলে কি বেনিফিট বা হোলিফাই রেকি আমাদের আহ, কিভাবে কিভাবে হেল্প করে। একটা স্টেজ পর্যন্ত যখন তুমি হোলিফাই রেকি প্র্যাকটিস করবে, অর্থাৎ দিনে ধরো তুমি 1-1.5 ঘন্টা করে ডেলি প্র্যাকটিস করছো, এবং সেই প্র্যাকটিস যেন প্র্যাকটিসের মতোই হয়। এবার এমন নয় যে তুমি প্র্যাকটিস করছো হেঁটে চলে বেড়াচ্ছ প্র্যাকটিস করছো, এরকম নয়। তো তুমি বসে প্রপারলি 1-1.5 ঘন্টা করে প্র্যাকটিস যদি ডেলি বেসিস করে করো, এবং তুমি তোমার যে স্পেসিফিক স্পেসিফিক জায়গায় নির্দিষ্ট সময় ধরে তুমি যদি রেকি হিলিং দিতে থাকো, সেই রিলেটেড যে প্রবলেম বা নির্দিষ্ট জায়গা যেখানে যেখানে সমস্যা, বা হতে পারে সেটা পাস্ট লাইফের, বা হতে পারে এটা প্রিভিয়াস কোনো বিষয় থেকে সেই ঘটনা বা সেই ক্ষত বা সেই আহ, সমস্যা তৈরি হয়েছে, তো সেই জিনিসগুলো ধীরে ধীরে কিন্তু কাটতে থাকে। প্রথমত এটা মাথায় রাখতে হবে, হোলিফাই রেকি শিখছো বা রেকি হিলিং শিখছো বা অল্টারনেটিভ যে কোনো মেডিসিন, সরি অল্টারনেটিভ যে কোনো থেরাপি শিখছো যখন, সেটা কিন্তু দুম করে আমাকে শরীর স্বাস্থ্য ভালো করে দিল এমনটা হতে যাচ্ছে না। ইট টেক সাম টাইমস। তোমাকে ধীরে 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 জিনিসটা কিওর করতে থাকবে। একবারে যারা বলে যে এই শিখলে দুম করে সব চেঞ্জ হয়ে যাবে, এই শিখলে দুম করে সব এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে, এমনটা হতে যাচ্ছে না। একমাত্র আহ সত্যি বলতে অ্যালোপ্যাথি ওষুধ যেগুলো খুব ফাস্ট রেজাল্ট দেয়, বাট তার কিছু কনসিকোয়েন্সেসও থাকে যে আমাকে বুঝে চলতে হবে যে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি মানে কিছু না কিছু আমাকে তার সাইড এফেক্টকে বিয়ার করতে হবে। তো হ্যাঁ, মেডিসিন ডেফিনেটলি দরকার, মেডিসিন অবশ্যই দরকার, কারণ আমাদের ওই হিউজ যে প্রবলেম সেটাকে কোথাও না কোথাও টেম্পোরারি বেসিস কমাতে সাহায্য করবে মেডিসিন বা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট হোক বা যা কিছু হোক। তো এইবার যত রকমের যা কিছু মেডিকেল অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট হতে পারে, আয়ুর্বেদিক হতে পারে বা হোমিওপ্যাথি হতে পারে, সেই সেই সমস্ত আমাকে মেডিকেল ট্রিটমেন্ট আমি নেব, ডেফিনেটলি নেবো, বাট অল্টারনেটিভ হিলিং থেরাপি বা আমি যখন রিকি হিলিং থেরাপি যখন ইউজ করছি বা যে কোনো হিলিং থেরাপি যখন প্রপার লেভেলে ইউজ করছি, এটা মাথায় রাখতে হবে যে এটা কোনো জাদু বা এমন কোনো বিষয় নয়। এটা একটা স্পিরিচুয়াল সায়েন্স যা আমাদেরকে ভিতর থেকে কিওর করতে সাহায্য করবে। একদিনে এটা সম্ভব নয়, বা এটা এমন নয় যে রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে। ধীরে ধীরে আমি কন্টিনিউ করতে করতে ধীরে ধীরে এই প্রবলেম থেকে আমি রিলিজ হব, বা সেই প্রবলেমগুলো আমার শরীর থেকে বা আমার মন থেকে বা আমার সিস্টেম থেকে সেগুলো কিওর হতে থাকবে। এটা মাথায় রাখতে হবে যে আমি যখন কোনো অল্টারনেটিভ হিলিং থেরাপি বা যে কোনো কিছু যখন প্র্যাকটিস করার উদ্দেশ্য নিয়ে এগিয়েছি, আমাকে ধৈর্য ধরে কন্টিনিউয়াসলি প্র্যাকটিসেস করতে হবে। প্র্যাকটিসেস করলে তুমি একটা টাইম পর ডেফিনেটলি রেজাল্ট দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে। কারণ এটা বুঝতে হবে তোমার যে লেভেল, এই লেভেলে তোমার সমস্যা, তুমি মেডিসিন ধরো ইউজ করছো, তোমার এই লেভেল থেকে যে সমস্যা ক্রিয়েট হয়েছে সেটা তোমার এই লেভেলে গিয়ে দেখা দিচ্ছে। অর্থাৎ এখান থেকে একটা পেন ক্রিয়েট হচ্ছে, সেই পেনটা তোমার এই লেভেলে গিয়ে দেখা দিচ্ছে। তো তুমি এই লেভেলে পেনটা তো রিলিজ করলে, কিন্তু এই যে রুট কজের যে পেন সেটা তো, বা রুট কজ থেকে যে পেনটা তৈরি হচ্ছে সেটার তো তুমি কোনো সলিউশন বা ইলাজ তো তুমি করলে না, বা তার জন্য তো কোনো ট্রিটমেন্ট করছো না। তো ওই রুট কজ
যে জায়গাটা, সেই জায়গাটাকে ট্রিটমেন্ট করার জন্য আমাকে এমন কিছু সেন্ড করতে হবে যা ওই রুট কজকে হিল করতে সাহায্য করে। তো সেই রুট কজকে হিল করতে সাহায্য করার জন্য আমরা এই এনার্জি হিলিং সিস্টেমকে ব্যবহার করছি, এনার্জি হিলিং সিস্টেমকে ইউটিলাইজ করছি সেই রুট কজকে হিল করার জন্য, একদম গোড়া থেকে হিল করার জন্য। বুঝতে পারলে? তো সেই কারণে আমাদের এটা অবশ্যই বলে দেওয়া কর্তব্য, একজন রেকি মাস্টার হোক বা তুমি একজন রেকি হিলার হোক বা যা কিছু যেই হবে না কারণ, তুমি একজন হিলার হয়ে যদি তুমি সমাজের ভালোর জন্য, মানে সোসাইটির বা সমাজের বা দেশের ভালোর জন্য তুমি যখন কোনো কাজ করছো, তুমি যখন কোনো ইনিশিয়েটিভ নিচ্ছ, এটা মাথায় রাখতে হবে যে রাতারাতি কোনো কিছু জিনিস চেঞ্জ হতে যাচ্ছে না। এবং এটা এমন নয় যে ভগবান উপর থেকে আসলো এবং হিল করে দিয়ে আমাদের হাতের মাধ্যমে হিল করে দিয়ে চলে গেল। হ্যাঁ, অবশ্যই আমাদের মধ্যে যে ঐশ্বরিক সত্তা, সেই ঐশ্বরিক সত্তার মাধ্যমে আমরা হিল করছি, কারণ এটা আমাদের ভিতরকারই শক্তি। বাট সেই লেভেলের আমাদের ক্ষমতা কিন্তু নেই যে ধরলাম যীশু খ্রিস্টের, প্রভু যীশু খ্রিস্টের মতো ধরলাম এবং সুস্থ হয়ে গেল। তো সেই লেভেলে যাওয়াটা মানে একটা সাধনা, একটা তপস্যা, একটা সিদ্ধিকরণের একটা প্রসেসের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। বাট সেই লেভেলে যাওয়া মানে বিরাট ব্যাপার। ওটা মানে বছরে হয় না, ইট টেক সাম টাইমস। বাট হ্যাঁ, সত্যি বলছি, আমি এরকম মানুষজন দেখেছি যারা মানুষকে জাস্ট ছুঁয়ে তাকে সে সুস্থ করে দেবে, বা ছুঁয়ে তাকে সে একদম চাঙ্গা করে দেবে। সেই লেভেলের আমি আহ মনীষী বলো বা সেই লেভেলের আমি সাধকদের আমি দেখেছি, তারা তাদের তপবল এবং তাদের সাধনার বলে সেই লেভেলের শক্তিকে অর্জন করেছে। বাট আমরা কিছু শক্তিবাদের মাধ্যমে কিছু সার্টেন এনার্জিকে আমরা চ্যানেলাইজ করছি, যে এনার্জিকে আমরা আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সমস্ত সমস্যার সমাধানের জন্য ইউটিলাইজ করব। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, যত বেশি আমরা প্র্যাকটিস করব, যত বেশি আমরা রেকি অভ্যাসকে মানে চালিয়ে যাব, আমাদের জীবনে রেকি শক্তির প্রভাব আরো বেশি করে আমাদের জীবনে পজিটিভ রেজাল্ট আনতে সাহায্য করবে। সেই সাথে তোমার যে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে তোমাকে বেরিয়ে আসতে সাহায্য করবে এবং তোমার সার্বিক উন্নতির জন্য যে যে পরিস্থিতি দায়ী, বা সেই পরিস্থিতিকে হিলিং বা আরোগ্যকরণ করতে সাহায্য করবে। একটা কথা বলে রাখি, যারা এনার্জি হিলার, যারা হিলিং এর সাথে যুক্ত, রেকি হতে পারে, লামাফেরা হতে পারে, অ্যাঞ্জেল হিলিং হতে পারে, যোগমা সার্বিক মন্ত্র হতে পারে, হুমকারা হিলিং হতে পারে, যে কোনো বড় বড় এনার্জি হিলিং এর সাথে যুক্ত, তাদেরকে এটা মাথায় রাখতে হবে, তাদের যদি তারা যদি কেউ বলে থাকে যে আমার গ্রহগত সমস্যা, আমার নবগ্রহের সমস্যা, আমার এই প্রবলেম সেই প্রবলেম, এটা কিন্তু কোনো বেসলেস, মানে এটা কিন্তু কোনো যুক্তিসঙ্গত কথা না, এটা পুরো একদম বেসলেস কথাবার্তা। কারণ একটা জিনিস মাথায় রাখবে, প্রত্যেকটা প্ল্যানেটের যে প্রভাব, প্রত্যেকটা প্ল্যানেটের যে গুণ, প্রত্যেকটা প্ল্যানেটের যে ইনফ্লুয়েন্স, সেটা আমাদের চক্র সিস্টেম বা আমাদের শরীরে, অদৃশ্য শরীরে উপস্থিত চাকার মতো কিছু সিস্টেম আছে, সেইগুলোর সাথে যুক্ত। মাথার উপরে থাকে সহস্রার চক্র, তার সাথে একটা চক্রের রিলেশন, এই কপালে মাঝখানে থাকে আজ্ঞা চক্র, তার সাথে চাঁদের রিলেশন এবং আরো অনেক প্ল্যানেটের রিলেশন আছে, সেগুলো পরবর্তী সময় ক্লাসে আমরা ডিসকাস করবো। বাট এটা মাথায় রাখবে, প্রত্যেকটা প্ল্যানেটের সাথে, যেমন গলায় যেমন থাকে বিশুদ্ধ চক্র, বুধ, বুধকে এম্পাওয়ার করে, বুধকে এনার্জাইজ করে। যার বুধ ডাউন, যার বুধ নিচস্থ, যার আম, বুধের সাথে কোন রকম অন্য প্ল্যানেটের কনজাংশন রয়েছে, সে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে দেখলো যে বুধের সাথে শনির যোগ রয়েছে এবং শনির মহাদশার কারণে বুধ পুরো ডাউন হয়ে গেছে, তাকে আংটি পড়তে হয় বুধের জন্য। বাট আমি রেকমেন্ড করি তুমি এনার্জি হিলিং করো। গলায় প্রপার লেভেলে হিলিং করলে তোমার বুধের এনার্জি কিন্তু ইনক্রিজ হতে থাকে, কারণ যে বুধ গ্রহের এনার্জি, বুধ গ্রহের যে ব্লুপ্রিন্ট, সেটা তোমার বিশুদ্ধ চক্রের সাথে কানেক্টেড। আমার নিজের বুধ গ্রহ নিচস্থ, কারণ বুধের সাথে আমি যখন কনজাংশন দেখলাম, ওই যৎসামান্য যা কি অ্যাস্ট্রোলজি পড়াশোনা করে যা আর কি জেনেছি, যে জানতে পেরেছি যে বুধের সাথে আমার শনির যে প্রভাব রয়েছে, সেই কারণে বুধ আমার দগ্ধ হয়েছে বা বুধ নিচস্থ হয়েছে যাকে বলা হয়। তো বুধ নিচস্থ হওয়ার কারণে আমার হায়ার হায়ার স্টাডির কিন্তু যোগ রয়েছে, কিন্তু কোথাও না কোথাও আমার ওই বুধ নিচস্থ হওয়ার কারণে আমি এগোতে পারছি না, বা এগোতে আমার প্রবলেম। তো কোথাও না কোথাও আমি হিলিং করা স্টার্ট করলাম, আমার গলা, বুক হিলিং করা স্টার্ট করলাম। তো গলা বুক হিলিং করতে করতে ধীরে ধীরে অটোমেটিক্যালি আমার সেই পাওয়ার জেনারেট হতে শুরু করলো, যার প্রভাবে আমি আমার উচ্চতর যে সমস্ত পড়াশোনা, বাই দ্য ওয়ে আমি ফিনান্স অ্যান্ড মার্কেটিং এ এমবিএ কমপ্লিট করেছি। তো সেই যে হায়ার স্টাডি, সেই হায়ার স্টাডি করার জন্য আমার সেই যোগ তৈরি হলো, হায়ার স্টাডি করার জন্য আমার সেই রাস্তা ইজি ভাবে তৈরি হলো। এবং যত বেশি আমি বুধ গ্রহকে আমি হিলিং করছি, তত বেশি করে আমার যে পড়াশোনার সেক্টর ভালো উন্নত হতে শুরু করলো। আমি আরো ভালোভাবে পড়াশোনার স্টাডিকে
অ্যাবজর্ব করতে শুরু করলাম, ভালোভাবে আমার মেমোরাইজ হতে শুরু করলো। তো কোথাও না কোথাও আমি দেখলাম যে আমার এই গলায় শুধু হিলিং করার সাথে সাথে আমার পড়াশোনাকে আত্মস্থ করা, অর্থাৎ মন থেকে সেই জিনিসটাকে অ্যাবজর্ভ করা, মানে যাতে আমি একটা লাইন পড়লে সেটা যেন আমার 100 বছর পর্যন্ত মনে থাকে বা তার বেশি মনে থাকে, সেই লেভেলে গিয়ে এনার্জিকে রিসিভ করা, তার জন্য আমার এই বিশুদ্ধ চক্রে হিলিং করে আমি সেই রেজাল্ট পেয়েছি। তো এটা আমি নিজের প্রায় 3-4 বছরের কন্টিনিউয়াসলি, মানে এখনো হিলিং করে যাই আমি, আমার হিলিং এর জার্নি এখনো চলছে। কারণ শেষ যখন শেষ নিঃশ্বাস ছাড়বো, তখন আমি আমার এই জীবনে আমার হিলিং জার্নি শেষ করব। তো যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস প্রশ্বাস চলবে, ততক্ষণ পর্যন্ত হিলিং কন্টিনিউ চলবে। তাতে আমাকে আমার সংসারে যদি দুটো কাজ কম করতে হয় তাও আমি করবো। যদি আমাকে দুটো কথা লোকে বেশিও বলে, ডাজেন্ট কেয়ার, এক কান দিয়ে শুনবো, এক কান দিয়ে বের করে দেবো। কারণ আমার এটা ম্যান্ডেটরি, কারণ আমি জানি আমি এখান থেকে কি পেয়েছি বা আমি কি পাচ্ছি বা আমার কি অভিজ্ঞতা হচ্ছে। তো সেটাই হচ্ছে বিষয়, যে আমি যখন হিলিং করব, তো প্রত্যেকটা প্ল্যানেটের সাথে প্রত্যেকটা চক্র সিস্টেমের কিন্তু কানেকশন রয়েছে। তো নবগ্রহের যে কানেকশন, এবার ধরো আমি জানি না যে আমার কোন প্ল্যানেটে সমস্যা, আমি অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে আমি জানি না যে আমার কোন প্ল্যানেটে সমস্যা। যে প্ল্যানেট ডাউন থাকুক, যে প্ল্যানেট তোমার নিজস্ব থাকুক, যে প্ল্যানেটের প্রবলেম থাকুক না কেন, তোমার যদি ইভেন শনির মহাদশা চলুক না কেন, বা তোমার যদি আহ, বলতে গেলে রাহু কেতুর যোগ থাকুক না কেন, ডাজেন্ট ম্যাটার। রাহু কেতু আমাদের চক্র সিস্টেমের সাথে যুক্ত। তো তুমি পর্যাপ্ত পরিমাণে যদি চক্র সিস্টেমকে হিলিং করো, ব্যালেন্স করো, আর হ্যাঁ, অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে সঠিক টিচারের থেকে সঠিকভাবে তোমাকে শক্তিপাত নেওয়া এবং সেই এনার্জিকে রিসিভ করা প্রয়োজন, যাতে তুমি সঠিকভাবে তার গাইডেন্সে এগোতে পারো। সঠিক টিচারের গাইডেন্সে এগোতে পারলে তোমার লাইফে যে যে প্রবলেম তুমি ফেস করছো, সেই প্রবলেম থেকে তুমি ওভারকাম করতে পারবে। আর সব থেকে বড় বিষয়, তোমার যে চিন্তা ভাবনার স্তর উন্নত হবে। তোমার যত চিন্তা ভাবনার স্তর উন্নত হবে, তোমার সামনে যে বড় বড় পাহাড়ের মতো যে সমস্ত প্রবলেম তুমি দেখছো, সেগুলো ছোট মনে হবে। তো সেই প্রবলেমগুলোকে অতিক্রম করা তোমার কাছে খুব ইজি মনে হবে, যে এখন আর কিছু মনে হয় না, ঠিক আছে। কোথাও না কোথাও তোমার এটাও গ্রহগত যে সমস্যা ছিল, সেগুলোকে সরিয়ে গ্রহের পাওয়ারকে ইনক্রিজ করেছে। অ্যাস্ট্রোলজির সাথেও কানেক্টেড, রেকি কানেক্টেড টু অ্যাস্ট্রোলজি, রেকি কানেক্টেড টু বাস্তু, রেকি কানেক্টেড টু নিউমোলজি, রেকি কানেক্টেড টু পামিস্ট্রি। ইভেন আমি এমনও দেখেছি আমার বেশ কিছু জায়গায়, যে পামিস্ট্রিতে যখন আমি একটা দুটো জিনিস অবজার্ভ করলাম, যে এই এই জিনিসটা তো আমার যোগ নেই বা এই জিনিসটার তো কোনো কিছু নেই, বাট আমার ওই সাইকোলজিক্যাল লেভেলে রেকি যে এতটা ইনফ্লুয়েন্স করেছে, আমি জাস্ট মন থেকে একবারে পুরো বিশ্বাসের সাথে রেকি এনার্জিকে আমি বললাম যে, রেকি শক্তি তুমি এই আমার ম্যানিফেস্টেশনের জন্য প্রবাহিত হও এবং এটাকে ফুলফিল করে দাও তুমি তোমার সর্বোচ্চ স্তর থেকে। সামহাউ কোথাও না কোথাও আমার 2 দিন পরে হলেও সেই জিনিসটা আমার, মানে এই জাগতিক বা ভৌতিক জগতে সেটা ম্যানিফেস্ট হয়েছে। আমার পামিস্ট্রিতে সেই যোগটা ছিল না। আমি যখন পামিস্ট্রি নিয়েও একটু আধটু পড়াশোনা করেছি, সেটা নিয়ে যখন দেখলাম ছিল না, তখন আমি ভাবলাম যে আমার যে আহ, পড়াশোনা, যে স্টাডি, যে এত কিছু নিয়ে, সেটা গিয়ে কোথাও না কোথাও মনে হলো যে হ্যাঁ, একটা লেভেলে গিয়ে এই জিনিসের, এই স্টাডির প্রয়োজন হবে না। একজন রেকি হিলারকে কোথাও না কোথাও আমি মনে করি যে প্রপার লেভেলে যদি সে রেকি হিলিং করে, সে একজন সাধকের স্তরে গিয়ে তাকে কিন্তু মান্যতা দেওয়া যেতে পারে। একজন সাধক, সাধক মানে কি? যে সাধনা করছে। সাধক মানে কি? যে নিরন্তর সে সাধনার মধ্যে নিজেকে রেখেছে। তো রেকি হিলিংও কোথাও না কোথাও একটা সাধনার স্তর বা একটা সাধনার জায়গা বলতে পারো। তো এটা আমার কাছে মনে হয় যে এটা একটা সাধনার স্তর বা সাধনার জায়গা। তুমি যদি কন্টিনিউ প্রপারলি রেকি প্র্যাকটিস করো, এটা তোমার একটা সাধনা। আর এই সাধনাই তোমাকে সার্বিক উন্নতি দেবে। আমার জীবনে যা কিছু সাকসেস, যা কিছু আমার জীবনে পরিবর্তন, যা কিছু আমার চিন্তা ভাবনাকে, মানে কি বলবো, হায়ার লেভেলে যাওয়ার জন্য, এখন বাড়িতে, আগে একটা সময় হতো যে বাড়িতে মানুষ, মা বাবা আমাকে প্রচুর নেগেটিভিটি দিত, যে এই করে হবে না, এটা ভুলভাল, এই করে বুদ্ধির বিকাশ হয় না, এই করে হ্যান হয় না, ত্যান হয় না। আমি তখন ভাবি যে এই যে কথাগুলো বলছে, কোন বেসে কথাগুলো বলছে? সে কি কখনো এই বিষয়টা এক্সপিরিয়েন্স করেছে? সে কি কাউকে দেখেছে যে এটা করে এই প্রবলেম হচ্ছে বা সেটা করে জীবনে চেতনা ডাউন হচ্ছে বা বুদ্ধি কমে যাচ্ছে? সে কোন বেসে কথা বলছে? তখন আমি বুঝতে পারলাম, রিয়েলাইজ করতে পারলাম যে সে যে কথাগুলো বলছে, সেগুলোর তো কোনো বেস নেই, সেগুলোর তো কোনো একটা, মানে লেয়ার নেই। সে একটা, মানে বানাই যে থটস, মানে নিজের মতো করে বানিয়ে একটা যে থটস, যে অজান্তেই যে এই বিষয়গুলোকে বলে যাচ্ছে। তো
সেই কথায় আমার কি রিয়াক্ট করা উচিত, বা সেই কথায় আমার কি কোনো রকম রেসপন্স করা উচিত? একেবারেই না। তোমাকে এটা বুঝতে হবে। তো সে যখন তার রেসপেক্টে কথাগুলো বলছে এবং তুমি রিসিভ করছো কথাগুলো, তুমি যদি বুঝতে পারো, আর সেই রেকি তোমাকে সেই লেভেলে চিন্তা ভাবনা বিকশিত করতে সাহায্য করবে। তুমি যদি বুঝতে পারো যে সে কোন লেভেল থেকে কথা বলছে, তাহলে তোমার কোনো ফারাক বা তোমার কোনো সেটা ইনফ্লুয়েন্স হওয়ার কথা না। একজন সাধকের তো এটাই আহ গুণ হওয়া দরকার। একজন সাধক সে সবসময় নিরন্তর একদম নিরাকার হয়ে, একনিষ্ঠ একাগ্রতা হয়ে সে তার সাধনায় একদম কি বলবো, ইনভলভ হয়ে সে তার প্রতিনিয়ত প্র্যাকটিস সেগুলোকে চালিয়ে যাবে। তোমার সাধনা যত বেশি ডিপ হবে, তোমার সাধনা যত বেশি প্রগাঢ় হবে, যেটা মানে ডিপ লেভেল, একদম ডিপ থেকে ডিপেস্ট লেভেলে হবে, তুমি তত বেশি সাকসেস, তুমি তত বেশি লাইফে প্রোগ্রেস, সাকসেস বলো যা কিছু বলো, আধ্যাত্মিক আর্থিক সব সার্বিক সার্বিক দিক থেকে তোমার চিন্তা ভাবনা উন্নত হবে। আর একটা জিনিস আমি নিজে উপলব্ধি করলাম ডিউরিং মাই মেডিটেশন। তোমরা তোমাদের শেষ মানে তোমাদের তিনটে লেয়ারে আমি আমাদের যে হিউম্যান যে লাইফ সাইকেলকে তিনটে লেয়ারে আমি আহ ভাগ করতে, মানে ভাগ বলবো না, তিনটে লেয়ারে আমি আমাদের হিউম্যান সার্কেলকে আহ অনুভব করেছি। প্রথম সার্কেল যেটা ছোট বাচ্চা থেকে শুরু করে একটা 18-20 বছর পর্যন্ত একটা সার্কেল। এবার 20 বছর থেকে শুরু করে 40-50 বছর পর্যন্ত একটা সার্কেল। আর 50 বা 60 বছর থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত একটা সার্কেল। তিনটে সার্কেল বা তিনটে আহ মানে পর্যায় বলতে পারো, বা তিনটে ধাপ আমাদের জীবনে কিন্তু আহ রয়েছে, এইভাবে আমি কিন্তু দেখেছি। প্রথম যে ধাপটা, এটা আমাদের হচ্ছে শুরুর ধাপ, অর্থাৎ এই শুরুর ধাপে আমরা জীবনে যা কিছু জানবো, দেখবো, শিখবো, বা যা কিছু আশেপাশের থেকে আমরা অনুভব করব, সেগুলোই আমাদের জীবনে পরবর্তী সময় ক্যারি ফরওয়ার্ড হবে। অর্থাৎ আমি যখন একটা ছোট সন্তান, ছোট বাচ্চা বা সন্তানকে আহ, যা কিছু বলছি বা যা কিছু তাকে অভিজ্ঞতা করাচ্ছি, সেগুলোই পরবর্তী জীবনে তার মাইন্ডের মধ্যে ইনফ্লুয়েন্স হবে। তো সেই কারণে এটা আমি সবাইকে বলে থাকি যে যারা ছোট বাচ্চা, তাদের সামনে ভালো কথা বলা, তাদের সামনে পজিটিভ পজিটিভ অভ্যাস তৈরি করা, তাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করা। যে কাজ করুক না কেন, সে যদি কোনো একটা পরীক্ষায় সে যদি হয়তো আপ টু দ্য মার্ক করেনি, তাকে অ্যাপ্রিসিয়েট করা, তাকে ভিতর থেকে ইন্সপায়ার্ড করতে হবে, তাকে ভিতর থেকে মোটিভেট করতে হবে, যাতে সে পরবর্তী সময় ওই ইন্সপিরেশন তার জীবনে রামবাণ হয়ে কাজ করতে পারে। তোমার আহ, প্রতিটা কথা 7 বছর থেকে, 6 থেকে 7 বছর থেকে শুরু করে 18-17 বছর পর্যন্ত একটা টাইম পিরিয়ড থাকে। সেই টাইম পিরিয়ড পর্যন্ত প্রতিটা কথা ব্রহ্মাস্ত্রের মতো, ব্রহ্মজ্ঞানের মতো কাজ করবে। তুমি যে মানুষই হও না কেন, তুমি কুড়ে ঘরে থাকো বা তুমি অট্টালিকায় থাকো না কেন। তো এই কারণে এই ফেজটাকে আমাদেরকে খুব বুঝে শুনে ইউটিলাইজ করতে হবে। এই একটা ফার্স্ট ফেজ। তো রেকি এনার্জির সাথে আমি কানেক্ট করছি, আগে জিনিসগুলো বলে নিই, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং জিনিস আমি এক্সপিরিয়েন্স করছি, এগুলো তোমার সাথে আজকে শেয়ার করছি ফার্স্ট টাইম। তো এবার এই ফেজটাকে তুমি নিজেকে অভিজ্ঞতা করে ধরো, তুমি একজন রেকি প্র্যাকটিশনার, একজন রেকি হিলিং প্র্যাকটিস করছো। তোমার চেতনা এতটাই হায়ার লেভেলে রয়েছে যে তুমি বুঝতে পারছো যে কাকে কখন কি বলতে হবে, বা কাকে কখন কি আমার বলা দরকার, বা কোন সময় আমাকে নিজেকে চুপ থাকা দরকার, বা কিভাবে আমি এই মানুষের সাথে ডিল করব। যে কোনো হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, আমার সন্তান হোক, আমার মা হোক, বাবা হোক, যে কোনো হোক। তোমার চেতনা সেই জায়গায়, তোমার চিন্তা ভাবনা সেই জায়গায় রয়েছে। তো তুমি তোমার সন্তানকে সেইভাবে গাইড করছো, এ বাবু এটা কর, বাবু তুই এটা কর, বাবু দেখ এটা করলে কিন্তু এই হয়। তোমার কথাবার্তার মধ্যে পজিটিভ থাকতে হবে। সে হয়তো কাউকে একটা বাজে কথা বললো, সাপোজ, আমি চাই না এরকম কেউ বলুক, ঈশ্বর করে কাউকে একটা বাজে কথা বললো, এই তুই খারাপ, ভুল করে বলে ফেললো, তুই খারাপ, তুই আমাকে মেরেছিস, তুই খুব বাজে। এভাবে বলতে হবে যে তুই এই কথাটা বলেছিস, এটা একদম ঠিক বলিসনি। এইটা হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ। তো তোমার যদি চেতনা বিকশিত থাকে, তুমি বলবে, দেখো তুমি এই কথাটা বলেছো, এটা বললে ওর কথাটা খারাপ লেগেছে, ভাবো ও যদি তোমাকে এই কথাটা কতটা খারাপ লাগতো। দুটো মানুষকে ভালো কথা বললে কিন্তু তোমার ভালো হবে, ঈশ্বর কিন্তু এসে ভালো বলবে, তোমার কিন্তু অনেক উন্নতি হবে। এইভাবে আমাকে বলতে হবে। আমার প্রত্যেকটা টোন, প্রত্যেকটা কথা যেন পজিটিভ হয়। তাহলে কি হবে, তার সাইকোলজি, তার যে অবচেতন মন, সেটা ইনফ্লুয়েন্স করবে। এটা হচ্ছে একজন রেকি প্র্যাকটিশনার, একজন রেকি মাস্টার বা রেকি আহ অনুশীলনকারীর প্রথম লক্ষণ হওয়া উচিত। তার প্রত্যেকটা কথাকে পজিটিভ ভাবে বলা উচিত, বলা দরকার। সে নেগেটিভ কথাটা পজিটিভ হবে। বুঝতে পারলে? তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আমাদের ছোটবেলা থেকে শুরু করে 18-20 বছর পর্যন্ত একটা ফার্স্ট স্টেপ।
তো এবার সেকেন্ড স্টেপ হচ্ছে মাঝামাঝি বয়স, অর্থাৎ 20 থেকে আমরা যখন 50-60 এরকম একটা এজ দেখলাম, আমি এক্স্যাক্টলি স্পেসিফিক আমি বলতে পারবো না, বাট ওই 20 থেকে 50-60 বছর পর্যন্ত এই এই টাইমটায় আমাদের কিন্তু আম, বলতে গেলে এই পারিপার্শ্বিক বা এনভায়রনমেন্টে সার্ভাইভ করার জন্য আমাদের কিন্তু সেইভাবে নিজেদেরকে তৈরি করা, সেইভাবে নিজেদেরকে আহ গড়ে তোলার জন্য আমাদেরকে কাজ করতে হয়। প্রথম বছরটা আমাদের মা বাবা আমাদের তৈরি করে, প্রথম ফেজ যেটা, সেটা আমাদের মা বাবা তৈরি করতে সাহায্য করবে। সেকেন্ড যে ফেজ, সেটা আমাদের নিজেদেরকে তৈরি করতে আমাদেরকে নিজেদেরকে সাহায্য করতে হবে। তো ওই সময় আমি কি করছি বা আমি কি শিখছি বা আমি কি জানছি, সেটা আমাদের পরবর্তী লাইফকে, পরবর্তী জীবনকে ইনফ্লুয়েন্স করতে, পরবর্তী জীবনকে আমাদেরকে আহ পরবর্তী জীবনে আর কি ভালোভাবে এগোতে সাহায্য করবে। এই ফেজটা আমাদের 20 থেকে 60 বছর পর্যন্ত। ওই সময় আমি তৈরি করলাম, নিজের কেরিয়ার গ্রোথ করলাম এবং সেইভাবে আমি এগোচ্ছি। সেভাবে ধরো সাপোজ কেউ একটা ছেলে বা মেয়ে 21 বছর, 21 কি 22 বছর বয়সে গিয়ে চাকরি বাকরির প্রচেষ্টা করছে এবং 30 বছর গিয়ে একটা চাকরি পেলো, সে নিজেকে তৈরি করছে। 30 বছর চাকরি পেলো, চাকরি পেয়ে কি তার লাইফ সেট? একেবারেই না। এ তো সবাই জানো, চাকরি পেলো, সে আবার চাকরি করছে, মান্থলি আর্নিং করছে, কিছু সেভ করছে নিজের জন্য, নিজের যে শখ আহ্লাদ সেগুলো পূরণ করছে, এভাবে ধীরে ধীরে করছে। তো এইবার তাকে এটা বুঝতে হবে যে শুধু চাকরি বাকরি বাড়ি সংসারের মধ্যে কি তার জীবনটাই আবদ্ধ, নাকি এর বাইরেও তার জীবন আছে, এর বাইরেও তার কোনো কাজ আছে। তো সে তখন যদি চিন্তা ভাবনা করে বা সেই জায়গায় গিয়ে সে যখন তার থিঙ্কিং প্যাটার্নকে সেইভাবে কাজে লাগায়, তাহলে বুঝবে যে হ্যাঁ, এইসবের বাইরেও আমার একটা জীবন রয়েছে, এইসবের বাইরেও আমাকে কিছু নিজের আত্ম ডেভেলপমেন্টের জন্য বা সেলফ ডেভেলপমেন্টের জন্য আমাকে কিছু করতে হবে, যাতে আমি আহ, নিজের ভালো থাকার জন্য বা নিজে বা যাতে ভালো থাকতে পারে তার জন্য কিছু একটা করতে হবে। আজকে আমাকে দেখাও যে কোন মানুষটা সরকারি হোক বেসরকারি হোক চাকরি করে স্যাটিসফাইড জীবনে। আমাকে একটা মানুষ দেখাও, আমি এখান থেকে বেরিয়ে যাবো। কেউ স্যাটিসফাইড না লাইফে, কেউ না। একটা সরকারি চাকরি করেছে তার মনে একটা চিন্তা থাকে, কোথাও না কোথাও ফ্যামিলি হোক, নিজের বন্ধু বান্ধব হতে পারে, নিজের জীবন হতে পারে, যে কোনো কিছুতে সে কোথাও না কোথাও স্যাটিসফাইড না আসলে। তো এইবার সে স্যাটিসফাইড না, এই শব্দটাকে যদি আমি ধরি, তাহলে কোথায় স্যাটিসফাইড? স্যাটিসফাইড এটা যখন আমি ভিতর থেকে নিজে হ্যাপি থাকবো। যখন, দেখো, স্যাটিসফাইড বা আমাদের কাছে হ্যাপিনেস বা আমাদের কাছে ভালো লাগা সংজ্ঞাটা কখন? যখন সিচুয়েশন বা পরিস্থিতি আমাদের অ্যাকর্ডিংলি হবে, তখনই আমরা ভালো থাকবো। ধরো সাপোজ তোমার এখন একটা এক প্লেট মোমো খেতে ইচ্ছা হচ্ছে, প্রীতি ধরো একটা এক প্লেট মোমো খেতে ইচ্ছা হচ্ছে। তো এবার হাজবেন্ড বললো, না এখন মোমো খাওয়া যাবে না, বাড়ি চলো। তখন তোমার মনটা কি হলো? বাংলার পাঁচের মতো মুখ কুঁচকে গেল। এতে কি হলো? তোমার ওই পরিস্থিতিটা তোমার অ্যাকর্ডিংলি হলো না। এতে কি হলো? তোমার মনের একটা নেগেটিভিটি ইনফ্লুয়েন্স হলো। যদি বলতো হ্যাঁ চলো আজকে 1 প্লেট কেন, আজকে 100 প্লেট তোমাকে মোমো খাওয়াবো, খাবে না ঠুসে ঠুসে খাওয়াবো, তো তোমার মন তো গদ 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 হবে। তো এই হচ্ছে বিষয়, ডেফিনেশন হচ্ছে আমাদের ভালো থাকা বা ভালো লাগার ডেফিনেশন। এইটা হচ্ছে কি, আমাদের মানে পরিস্থিতি আমাদের অ্যাকর্ডিংলি হলে তখন আমরা ভালো, আর পরিস্থিতি আমাদের অ্যাকর্ডিংলি না হয় তাহলে আমরা খারাপ। এই যে ভ্রান্ত ধারণা, এখান থেকে বেরোনোর জন্য তোমাকে সাহায্য করবে রেকি। আর এই জায়গাটা কোথাও না কোথাও, এই যে মিডিল যে ফেজ, এই ফেজেই ম্যাক্সিমাম মানুষ এক্সপিরিয়েন্স করে। আসল বিষয় হচ্ছে এই। তো এই জিনিসটা বুঝতে হবে যে পরিস্থিতি সবসময় আমাদের অনুকূলে থাকবে না। পরিস্থিতি সবসময় কোথাও না কোথাও আপস অ্যান্ড ডাউন হবে। সবসময় কনস্ট্যান্ট সেম ফেজ আমাদের জীবনে আসবে না, কারণ প্রকৃতি নিরন্তর চেঞ্জেবল। ভেবে দেখো, 100 বছর আগে যে সিচুয়েশন ছিল, এখনকার দিনে কি সেই সিচুয়েশন? বা 100 বছর পরে গিয়ে কি সেই সিচুয়েশন হবে? তখন আরো ফিউচারিস্টিক, আরো অ্যাডভান্স, আরো মডার্নিস্টিক সিচুয়েশন হয়ে যাবে। তো আমাদের চিন্তা ভাবনা, কোথায় গিয়ে চিন্তা ভাবনা থিঙ্কিং প্যাটার্নকে চেঞ্জ করতে সাহায্য করবে এই রেকি এনার্জি, যেটা আমাদের জীবনে ইমব্যালেন্সমেন্ট যেটা রয়েছে, যেটাকে আমাদের জীবনে ভারসাম্যহীনতাকে ভারসাম্যে আনতে সাহায্য করবে আমাদের স্পিরিচুয়াল প্র্যাকটিস, আমাদের আধ্যাত্মিক আরোগ্যকরণ প্র্যাকটিস। ঠিক আছে? তো মিডিল একটা বয়স, সেটাকে তুমি দেখা গেল কোথাও রেকি প্র্যাকটিস করে সেই জায়গায় তুমি নিয়ে যাচ্ছ, কন্টিনিউ রেকি প্র্যাকটিস চলছে, তুমি তোমার জীবনে ধরলাম তো তুমি তোমার জীবনে সব ব্যালেন্স আছে, রেকি প্র্যাকটিস করে তুমি জীবনে সবকিছু করতে পারছো, সবকিছু এগিয়ে যেতে পারছো, সবকিছু। বাট মোস্ট অফ দ্য টাইম 99% ঠিক হলো, 1% কোথাও না কোথাও বেসামাল থাকে, এটা 100% কথা সত্যি। পুরোটা আমাদের জীবনে ব্যালেন্স হয় না, পুরোটা আমাদের জীবনে সঠিক হয় না, কারণ কিছু পরিস্থিতি, কিছু সিচুয়েশন এমন ভাবেই আছে যেগুলোকে আমাদেরকে
কন্টিনিউ এই প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়, যাতে ওই 1% যেটা আছে না, ওটা আমাদেরকে দেখায় যে তোমাকে কন্টিনিউ প্র্যাকটিস করে যেতে হবে, তোমাকে কন্টিনিউ হিলিং করে যেতে হবে, তোমাকে কন্টিনিউ এই জায়গাটার সাথে যুক্ত থাকতে হবে। তোমার যদি 100% কিওর হয় না, তুমি তারপরের দিন থেকে কখনোই এই প্র্যাকটিসে থাকবে না। আমার কথাটা ঠিক ভুল তোমরা রিলেট করো। সেই কারণে ওই 1% তোমাদের জীবনে কিন্তু একটা ইমব্যালেন্সমেন্ট বা মানে একটা চ্যালেঞ্জেস বলো বা একটা পরিস্থিতি বলো, সেটা তোমাদের সামনে থাকবে ওই 1%। আর তুমি ওই 99% কিন্তু তুমি ব্যালেন্স করতে পারবে, এইটুকু ক্ষমতা তোমার মধ্যে আছে। বাট ওই 1% তোমাকে প্র্যাকটিসের মধ্যে রাখবে, ওই 1% তোমাকে আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকবে, ওই 1% তোমাকে জীবনে কিভাবে এগোতে হবে সেই চিন্তা ভাবনাকে বিকশিত করার জন্য যা যা করার দরকার সেটা তোমাকে করতে সাহায্য করবে। বুঝতে পারলে প্রীতি ম্যাডাম? আমি একটু ডিপে চলে যাচ্ছি, ঠিক আছে? তো এবার মিডিয়াম বয়সটা তোমায় বুঝলে যে তোমাকে এই জিনিসটা তোমার জীবনে ভারসাম্য আনার জন্য, আমাকে নিজের জীবনে ব্যালেন্স আনার জন্য আমাকে কিছু প্র্যাকটিস, আধ্যাত্মিক প্র্যাকটিস করতে হবে, যা আমার লাইফের কর্পোরেট হোক, বিজনেস হোক, ফ্যামিলি হোক বা সবকিছু, সেটাকে ব্যালেন্স করতে আমাকে সাহায্য করবে। থার্ড ফেজ, লাস্ট ফেজ, যেটা খুব ক্রুশিয়াল এবং খুব ভাইটাল একটা ফেজ, আমার কাছে তো একটা ক্রুশিয়াল একটা ভাইটাল ফেজ। বাট ভাইটাল ফেজ শুরুই হয় প্রথম থেকে, বাট এই লাস্ট ফেজটা হচ্ছে আমার সব থেকে ইম্পর্টেন্ট ফেজ। এই সময় মানুষ বেশি ভোগে, এই সময় মানুষ বেশি সাফারিং, এই সময় মানুষের আহ নানা ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, এই সময় মানুষের চিন্তা ভাবনা থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জেস হয়। তো এই যে ফেজটা, এই ফেজ আমি যদি প্র্যাকটিসেসটা মিডিয়াম যে ফেজ বা প্রথম থেকে যদি শুরু করি, তাহলে ওই ফেজে গিয়ে যে প্রবলেমগুলো আমাদের সামনে আসে, মেজাজ চিড়চিড়ে হয়ে যাওয়া, চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন, সেই জিনিসগুলো কিন্তু আসে না। তো এই কারণে রেকমেন্ডেশন থাকে যে এই মোমেন্টে দাঁড়িয়ে আধ্যাত্মিকতার জার্নিকে শুরু করে, যাতে তোমার শেষ বয়সে গিয়ে তোমাকে সাফার করতে না হয়, বা শেষ বয়সে গিয়ে তুমি যেন তোমার নিজের মধ্যে যে জার্নি বা আধ্যাত্মিক জার্নি, সেটাকে ভালোভাবে ক্যারি ফরওয়ার্ড করতে পারো। শেষ ফেজে যখন তুমি স্পিরিচুয়াল প্র্যাকটিসেস কন্টিনিউ করবে না, তোমার লাইফে কিন্তু অনেক নানা ধরনের চেঞ্জেস আসতে থাকবে। তোমার কি হবে, ওই সময় দাঁড়িয়ে তুমি নিজে বুঝতে পারবে যে কোনটা ঠিক, মানে লাইফের তুমি জীবন চক্রটাকে তুমি অনুভব করতে পারবে যে জীবন চক্রটা কিভাবে ঘুরছে বা কি করছে কি না করছে। ওই শেষ জীবনটায় তুমি যখন পুরোপুরি আধ্যাত্মিকতার সাথে কানেক্ট হয়ে যাবে, তখন তুমি অনেক কিছু জিনিস উপলব্ধি করা বা জানা সেই বিষয়গুলোর সাথে কানেক্টেড হবে। এবং যেটা আমি অনুভব করলাম যে তুমি তোমার শেষ জীবন, অর্থাৎ শেষ যে ফেজ, লাইফের যে শেষ ফেজ, যখন তোমার অন্তিম আর কি জার্নি চলছে, মানে যে কোনো মোমেন্টে তুমি হয়তো এই শরীর থেকে বেরিয়ে যেতে পারো। রেকি প্র্যাকটিস যত বেশি করবে, তোমার আহ, একটা কোথাও না কোথাও সেই পাওয়ার বা সেই এনার্জি প্রডিউস হবে। তুমি তোমার মৃত্যুকে কখন বা কোন সময় হবে সেটাকে বোঝার বা জানার। তো রীতিমতো আমি সেই বিষয়টাকে এক্সপিরিয়েন্স, আমি জানি না মেডিটেশনে বসলে কত কিছু এক্সপিরিয়েন্স করি, বাট সেই বিষয়গুলো তোমাদেরকে বললাম। বাট এখন থেকে যত বেশি প্র্যাকটিস করবে তোমার শেষ জীবনে, যে অনেকে বলে মৃত্যু খুব কষ্ট, মৃত্যু খুব যন্ত্রণাদায়ক, মৃত্যু তাদের জন্য কষ্ট যারা তাদের জীবনে কিছু আশা, মানে কিছু অপ্রাপ্তিকে নিয়ে শেষ জীবনে শেষ নিঃশ্বাস গুনছে। তো এই অপ্রাপ্তি বা আহ, যে অপ্রাপ্তি বা কিছু অপূর্ণ ইচ্ছা, সেগুলোকে মানে যাতে ফুলফিল হয়ে যায়, অ্যাটলিস্ট কিছু না কিছু যাতে ফুলফিল হয়, তার জন্য আমাদের আগে থেকেই কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করা দরকার, যাতে আমাদের জীবনে সেই বিষয়গুলো ফুলফিল হয় বা আমরা পরিপূর্ণ থাকি। এবং আমাদের চিন্তা ভাবনা অত বেশি উপরের দিকে থাকবে না, শেষ জীবনে যে কষ্টটা, যেটা তোমার অনেকে বলে যে মৃত্যুর সময় যে কষ্ট হয়, সেটা কিন্তু অতটা হবে না। আমি বলবো হবেই না। আর তুমি নিজেও তখন এক্সপিরিয়েন্স করতে পারবে যে আমার এখন এই মোমেন্টে দাঁড়িয়ে এই সময় হয়তো আমার যাওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে। তো তখন সেই মোমেন্ট, একটা কথা সবাইকে বলি এখানে যারা যারা উপস্থিত, বা এই ভিডিওটা আমি চেষ্টা করবো ইউটিউবে দেওয়ার, তো যারা যারা এখানে মনে করছো যে শেষ মোমেন্টে দাঁড়িয়ে আহ খুব কষ্ট, বা শেষ মোমেন্টে কিছু না কিছু বলে যাবো, হ্যান করবো ত্যান করবো, তো সেই সমস্ত মানুষদের জন্য আমি এটাই বলবো, শেষ যে মোমেন্ট বা শেষ যে জার্নি, সেই সময় দাঁড়িয়ে তুমি তোমার জীবনের যা ইচ্ছা প্রকাশ করবে, যে জীবনে তুমি পদার্পণ করতে চাও। হয়তো দেখা গেলো আমি এই জীবনে এমন একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের ঘরে জন্মাতে চাই, যা মানে পরের জীবনে আমি এমন একটা জায়গায় জন্মাতে চাই যেখানে প্রচুর অফুরন্ত আধ্যাত্মিক প্র্যাকটিস হচ্ছে, বা অফুরন্ত অর্থের মানে মানে পর্যাপ্ত অর্থের সেখানে ব্যবস্থা রয়েছে। তো তুমি শেষ জীবন, অর্থাৎ শেষ মোমেন্টে দাঁড়িয়ে যখন তুমি মানে মরে যাওয়া, মানে কি বলবো, এই শরীর ত্যাগ করার মোমেন্টে যখন তুমি এই চিন্তা ভাবনাগুলো করবে বা এগুলো তুমি ইচ্ছা প্রকাশ করবে, তখন পরবর্তী জীবনে সেই জায়গায় হবে।
আর যত বেশি আনন্দের সাথে তুমি তোমার জীবনকে ত্যাগ করবে, তত আরো বেশি পজিটিভ এনার্জি, পজিটিভিটি তুমি তোমার পরবর্তী জীবনে কিন্তু ভরে ভরে পাবে। আর তুমি দুঃখের সাথে তুমি তোমার জীবনে জীবন থেকে বেরো, বা তুমি তোমার এই শরীর থেকে বেরো, তোমার পরবর্তী জীবনে কোথাও না কোথাও সেই সাফারিং, সেই ব্লকেজেস, সেই নেগেটিভিটি তোমাকে পিছু করেই আসবে, এবং তার জন্য তোমাকে আরো বেশি করে কাজ করতে হবে, যাতে সেই সাফারিংটা না আসে, যাতে সেই প্রবলেমস বা সেই সমস্যাগুলো শেষ জীবনে আমাদের সাফারিং করতে না হয়। তার জন্য এখন থেকে যে আমাদের স্পিরিচুয়াল প্র্যাকটিস করি, যাতে সেই লেভেলে আমাদের চেতনা বিকশিত হয়। আমাদের চেতনা যত বেশি বিকশিত হবে না, আমি সেটাই বলা যে লাস্ট যে ফেজ, যেটা সবার কাছে একটা ভোগান্তি হোক বা সবার কাছে একটা সাফারিং হোক, সেই জিনিসগুলো তখন আর আসবে না। এই কারণে আমি সবাইকে বলি, রোজ ডেলি বেসিস জল খাওয়ার মতো করে তোমাকে রেকি প্র্যাকটিস করতে হবে। এই জীবন তো ধীরে ধীরে ভালো হবেই। পরবর্তী জীবনের ভালো হওয়ার রাস্তা তুমি তোমার হাত ধরেই করছো, ঠিক আছে? তো আর হোলিফাই রেকি প্র্যাকটিস যখন তোমরা করছো, ডেফিনেটলি এটা মাথায় রাখবে যে প্র্যাকটিসেস রেগুলার বেসিসে করতে হবে। আমার এইখানে বিয়ে পড়েছে বা এখানে ওই পড়েছে সেই পড়েছে এন ত্যান এত কিছু হবে, সিচুয়েশন অনেক কিছু তোমার মানে হাতে থাকবে না, কিন্তু অ্যাটলিস্ট যখন তুমি দিনের শেষে রাতের বেলা যখন ঘুমাতে যাবে, ওই ঘুমানোর সময় অ্যাটলিস্ট নিজের শরীরে হাত রেখে রেখে দেবে, তাতেও কাজ হবে। 10টা মিনিট রেখে দিলে সেটা তো তোমার কাজের। সেটুকু করতে কার্পণ্য কিসের? নিজের ভালোর জন্য যদি একটু হিলিং করা যায়, সেটাকে মানে সেলফিশনেস কিসের আছে? নিজের ভালোর জন্য কটা তুমি ভালো কিছু করেছো, বা নিজের আহ ভালোর জন্য তুমি কি এমন কাজ করেছো সেটা একবার ভেবে দেখো তো। নিজের ভালো থাকার জন্য তুমি কোনদিন একা একা নিজেকে ট্রিট দিয়েছো? নিজের ভালো থাকার জন্য তুমি একা একা কখনো কিছু কোথাও বাইরে কোথাও ঘুরতে গেছো? তো সেই জিনিসগুলো তো করতে হবে, সেগুলো না করলে তুমি নিজে ভালো থাকবে কি করে? আর যারা করেছে তারাই জানে যে একটু মাঝে মাঝে কিছু নিজের পার্সোনাল স্পেস রাখা দরকার, ব্যক্তিগত একটুখানি জীবনে একাকিত্বে নিজেকে একটু এনার্জিকে মানে একটু পার্সোনাল রাখা দরকার মাঝে মাঝে। এবং এই পার্সোনাল রাখার মানে হচ্ছে এটা নয় যে আমি সবার থেকে আলাদা হয়ে গেলাম, বা এটার মানে হচ্ছে নিজেকে কিছুটা সময় দাও। সে তুমি গাছপালা মাঝখানে, সুন্দর একটা গাছপালার পরিবেশের মাধ্যমে মাঝখানে তুমি বসে একটুখানি কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকো, চারিপাশের কিছু না, চোখ বন্ধ করে চারিপাশে পাতার আওয়াজ, হাওয়ার আওয়াজ, হাওয়া দিয়ে দিয়ে যে পাতা নড়ছে তার আওয়াজ, পশু পাখির আওয়াজ, সেগুলো শোনো। সেগুলো একটা মেডিটেশন স্টেটকে তোমার অ্যাচিভ করতে সাহায্য করবে, একটা শান্ত মানসিক শান্তি প্রদান করবে। ইভেন কিছুই না, যদি নাও পারো, তোমার সামনে কোনো যদি মূর্তি থেকে থাকে, যে কোনো মূর্তি, তুমি যাকে আরাধ্য, তোমার যে কেউ হতে পারে, সেই মূর্তির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকো, তাকিয়ে থেকে তাকে স্মরণ করো, কারণ ওই মূর্তি হচ্ছে একটা মাধ্যম। ওই ঐশ্বরিক শক্তির সাথে কানেক্ট হওয়া মূর্তি হচ্ছে একটা মাধ্যম। কিছুক্ষণ তাকিয়ে থাকো, তাকিয়ে থেকে কিছুক্ষণ উপলব্ধি করো, এবং তুমি ভালো ভালো কিছু অ্যাফার্মেশন দাও, আমি জীবনে এই অ্যাচিভ করে ফেলেছি। তো সেগুলো কোথাও না কোথাও কাজ করবে। আর যারা রেকি প্র্যাকটিস করে, এই অভ্যাসগুলো যেগুলো বলছি সেগুলো যারা করে, আহ যারা রেকি প্র্যাকটিসার যারা যারা আছে, তারা এই অভ্যাসের সাথে তাদের লাইফে অনেক অনেক আমূল পরিবর্তন হতে আমি দেখেছি। ইভেন আমি নিজেও এটা এক্সপিরিয়েন্স করেছি। তা না হলে এই জিনিসগুলো আমি বলবো কি করে? মাঝে মাঝে আমাদের এখানে একটা ইয়ে আছে, নাংলার বিল আছে। নাংলার বিলে চারিদিক থেকে মানে জল, তারপরে কচুরিপানা, এবং মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এবং প্রচুর গাছপালা। হাওয়া যখন দেয় না, একটা হাওয়া সুন্দর, একটা সুদিং একটা ফিলিংস হয়। তো মাঝে মাঝে ওখানে যাই, চুপচাপ শান্ত হয়ে বসি, একটা লিকার চা নিই, সুন্দর চা খেতে খেতে আমি আবহাওয়াটাকে এনজয় করি। আমি ওখানে অটোমেটিক্যালি আমার মনটা শান্ত হয়ে যায়। তুমি দরকার হলে প্রকৃতির মধ্যে একবার দুবার যাও, দেখো। কোনো ঘুরতে যাওয়া, দেখো গেলো, দেখো একটাই জিনিস বলবো যে পরিস্থিতি হোক বা বাড়িতে ফ্যামিলিতে প্রবলেম হোক, সেটা একটা না একটা লেগেই থাকবে, কিন্তু তার মাঝেও তোমাকে সময় বের করে একটু আধটু যাও, একটু আধটু ঘোরো, একটু আধটু ফ্যামিলিকে নিয়ে সময় কাটাও। তো সেটাও তোমাকে বা তোমাদেরকে একটা মেন্টাল পিস এনে দিতে সাহায্য করবে। বুঝতে পারলে? আশা করি প্রীতি তুমি আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি বা কি এতক্ষণ বললাম। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। তো এইবার তোমার সন্তানকে সবসময় সন্তানের সামনে বা সন্তানের জন্য সবসময়
ভালো ভালো কথা, পজিটিভ কথাগুলো বলার চেষ্টা করবে। ঘরের মধ্যেও যেন আহ ভালো পরিবেশ বজায় থাকে সেটার প্রচেষ্টা করবে। একটা সন্তান হচ্ছে তার ভবিষ্যৎ শুধু নয়, তোমাদেরও ভবিষ্যৎ তৈরি করবে। একটা সন্তান, এটা তো একটা জেনারেশন, এই জেনারেশনটা তোমাদের এনার্জিও ক্যারি ফরওয়ার্ড করবে। একটা জিনিস ভালো করে বলে দিচ্ছি শোনো, অভিষিক্তা দি যেহেতু অ্যাস্ট্রোলজি জানে, তো সেই রিলেটেড বিষয় অভিষিক্তা দি ভালো করে জানবে। আমরা, এটা তো আমাদের বাচ্চা বা সন্তান যা কিছু, এটা একটা জেনারেশন বা একটা বংশ পরম্পরা সবকিছু চলে আসছে। তো আমাদের এটা এনার্জি বা আমাদের যে যা কিছু ঠাকুরদার এনার্জি, আমাদের এনার্জি, সেটা কোথাও না কোথাও আমাদের সন্তানদের মধ্যে ক্যারি ফরওয়ার্ড হয়। তো আমাদের এনার্জি যদি ভালো না থাকে, আমাদের সন্তানের এনার্জি ভালো হবে কি করে? বা কোথাও না কোথাও আমার পুরোপুরি যদি খারাপ কোনো একটা কর্ম করে থাকে, তো তার ভাগিদার কে? সেও হবে, সে সাথে আমিও হতে হবে। বা আমাকেও তার জন্য কোথাও না কোথাও কাজ করতে হচ্ছে। করেছে সে, আমাকে করতে হচ্ছে, কারণ কোথাও না কোথাও তার এনার্জি আমার মধ্যে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। কি আমি কি ভুল বলেছি কিছু? তো এই জিনিসটা আমি তো, তো আমার তো দাদা খুব আফসোস হয়, আমি কেন আরো আগে আসলাম আর না আফসোস মানে। কিছুই না, আফসোস সত্যি। কিছুই না, এটাই রাইট টাইম। কোনো কিছু আফসোস না, কোনো কিছু ভুল না, কোনো কিছু ঠিকও না। আসলে আমার এটাই অনেক সময়ের বয়স হয়ে সময় গেছে, আমি আরে ভাবি যে আরে আরো আগে সময়ের আসলে। আমি আগে ওই যে কিচ্ছু বললাম। হয় না। শোনো, সময়ের আগে কিচ্ছু হয় না। আমার তো এখন খুব ইচ্ছা করছে কষ্ট না হয় জানো তো, ভাল লাগে না। দাদার পাশে থাকতে, কারণ দাদা যখন এক একটা ওই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে, আমি ওইটা মানে নিয়ে আমি একটা রেকি আলাদা বই করছিলাম বানাতে ঠিক আছে, ইচ্ছা করে। তারপরে দেখছি তোমার মেসেজ ঢুকছে, ফোন সাইলেন্টে ছিল। হুম। তো তারপর দেখলাম মেয়ে উঠে গেল, দেখছি তোমার লিঙ্কও ঢুকছে, তখন এসে বললাম, ঢুকলাম। আচ্ছা, আচ্ছা। না না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কোনো কিছুই মানে একটা জিনিস বুঝবে, কোনো কিছুই মানে রাইট টাইম নয়। রাইট টাইম হচ্ছে এই মোমেন্টে রাইট টাইম। তুমি বর্তমান সময়ে যে কাজ করছো, বর্তমান সময়ে যে সিদ্ধান্ত নিচ্ছ, বর্তমান সময়ে কতটা হ্যাপি আছো, কতটা তুমি এক্সপিরিয়েন্স করছো, সেটাই হচ্ছে রাইট টাইম। রাইট টাইম কিন্তু না পাস্ট, না ফিউচার, না অন্য কিছু। রাইট টাইম হচ্ছে এই বর্তমান সময়, প্রেজেন্ট মোমেন্ট। বুঝতে পারলে প্রীতি? ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্নতা হয়ে লাভ নেই। অতীতকে নিয়ে তুমি ফালতু ফালতু নিজের মধ্যে কষ্ট পেয়ে লাভ নেই। বর্তমান সময়ে তুমি কি কাজ করছো বা বর্তমান সময়ের জন্য তুমি কতটা করছো, সেটা তোমার কাছে অনেক 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 বড় কিছু একটা ম্যাটার করে। বুঝতে পারলে? আচ্ছা দাদা, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি। হুম, হুম, আমি তো আগস্ট মাসের শেষে, হুম। যে সেপ্টেম্বরের মাসের শুরুতে আমি রেকি হ্যাঁ, করলাম। হ্যাঁ। তারপর থেকে একদম পুরো ফ্রি হয়ে গেছিলাম, মানে খুব আচ্ছা। মনে বিশাল জোর চলে আসলো, সবকিছু ঠিক আছে। হুম। যে ইমোশনটা বের করা ঠিক আছে, সেটা কি মানে এটা কি হতে পারে কখনো? মানে কোনো কিছুই হচ্ছে না তো, যে একটা ইমোশনাল হতেই তো পারে, হতেই পারে দিদি, ইমোশন। দিদি, তোমার ওটা, এই যে তোমার কিছুক্ষণ পজিটিভ আগে। চেঞ্জেস আসছে, পজিটিভ চেঞ্জেস আসছে, রিলিজ আচ্ছা, করো, রিলিজ করো। আচ্ছা। এবার ইমোশন অনেক রকম ভাবে হয়, যেটা আমি তোমাকে বলেইছি, এটা তুমি রিলেট করতে পারবে হয়তো হ্যাঁ, কিছুটা। কারোর হ্যাঁ, হ্যাঁ, কোনো বলো। কোনো মানুষের এনার্জি তোমাকে ইনফ্লুয়েন্স করলো, সেটাও একটা ইমোশনাল ভাবে হতে পারে। কোনো পজিটিভ এনার্জি যখন তোমাকে ইনফ্লুয়েন্স করবে না, সে পজিটিভ ভাইব্রেশন হুম, তোমার ভিতরের এনার্জিকে, ওই ভিতরে জমে থাকা যে নেগেটিভ এনার্জিকে, সেগুলোকে রিলিজ করবে। ইমোশনাল হতে পারে বা কোনো রকম ফিজিক্যাল হুম, শরীর স্বাস্থ্য দিক থেকে হতে পারে। হুম, এমন অনেকে আছে, আমি হুম, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, যে এমন অনেকে আছে যারা এমন কিছু কথা বললো না, ভিতর থেকে সে কেঁদে উঠলো। কারণ কি? কোথাও না কোথাও সেই পজিটিভ ভাইব্রেশন, সেই আম, ভিতরের যে আহ, যে ঐশ্বরিক সত্তার যে ভাইব্রেশন, সেগুলো তাকে, তার মনকে টাচ করেছে। সেই কারণে কোথাও না কোথাও ভিতরে কোনো ইমোশন, যদি পূর্বের কোনো নেগেটিভ ইমোশন যেগুলো জমিয়ে রেখেছিল, সেগুলো রিলিজ হয়। আমাদের কান্নার আকারে হতে পারে বা কোনো কিছুর আকারে হতে পারে, সেগুলো রিলিজ হতে থাকে। তো এটা হওয়াটা স্বাভাবিক। আচ্ছা। এটা হতে পারে মন্দিরে মন্দিরে গেলে আমার খুব মন্দিরে হয় এই গেলে হতে পারে। জিনিসটা, যে কোনো মন্দিরে হচ্ছে মন্দিরের প্রচুর এনভায়রনমেন্ট। হয়। হ্যাঁ, মন্দিরের এনভায়রনমেন্ট এতটাই পজিটিভ হয়, যেখানে নিরন্তর মন্ত্র জাপ, এটা আমার খুব যেখানে হয়। নিরন্তর পূজা হয়, যেখানে নিরন্তর হুম, তোমার হুম, হুম, ভক্তি ভরে মানুষের যে একটা প্রার্থনা, বা সেখানে যেখানে তোমার হুম, যজ্ঞাহুতি হয়, সেই সমস্ত জায়গার পজিটিভ হুম, এনার্জি, পজিটিভ এনভায়রনমেন্ট তোমাকে ইনফ্লুয়েন্স করবে। কোথাও না কোথাও তোমার ভিতরে সেই নেগেটিভ ইমোশন, নেগেটিভ এনার্জিকে রিলিজ করতে সাহায্য করবে। এটা হয় কারণ পজিটিভ এনার্জি অলওয়েজ সূক্ষ্ম স্তরে বিরাজমান। তো সেই সূক্ষ্ম স্তরে যখন বিরাজ করে, তোমার ওই এনার্জিকে রিলিজ করতে সাহায্য করবে। এটা হয়। তো সেই কারণেই যে মন্দিরে দেখবে পূজা পাঠ হচ্ছে, মন্ত্র জপ হচ্ছে, যজ্ঞাহুতি হচ্ছে, সেই সমস্ত মন্দিরে আমি বলবো ভিজিট অবশ্যই করো। তোমাদের লাইফের একটা
পজিটিভ এনার্জিকে আহ্বান করার একটা রাস্তা কিন্তু বলে মানে দেয়। আরেকটা জিনিস তোমাকে বলি, যেরকম ধরো কেউ খারাপ ভাবে নিও না কথাটাকে, হুম। যেরকম ধরো অনুকূল ঠাকুর আমাদের বাড়ির সামনে একটা প্রোগ্রাম হয়েছিল বিশাল আচ্ছা বড়, ওখানে আচ্ছা প্রায় আচ্ছা। তোমার 26 লাখ টাকার প্যান্ডেলই করছে, এত বড় বিশাল মাঠ জুড়ে হুম হয়েছে। হুম 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 এবার যতই হোক আমি তো দেখো শক্তি মন্ত্রে দীক্ষিত, এবং ওই হুম হুম মা কালী বলো, হুম মহাদেব বলো, হুম এনাদের একটা পুজো করে এসেছি, এবং আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, আমাদের মহারাজদের দ্বারা হুম 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 অনুপ্রাণিত, যাই হোক। কিন্তু ওইখানে গিয়ে কিন্তু আমার ইমোশনাল হওয়ার কোনো কথা ছিল না। হুম আমি যখন মাঠে গেছি, নামছি, আমি কেন জানি না মনে হলো যে না, যাই গিয়ে দেখি কি হচ্ছে। হুম হুম মানে জায়গাটার ভাইব্রেশন যেরকমই থাকুক না কেন, যখন আমি মাঠে ঢুকলাম, ওনাদের ঠাকুর গুলোকে পরপর পরপর সাজিয়ে রাখছে, হুম হুম ওইখানেও দেখলাম সেম একটা ভিতর দিয়ে একটা ভাইব্রেশন হুম আসলো, হুম। এবং সেটা আমাকে কিন্তু সম্পূর্ণভাবে ইমোশনাল করে দিল। হ্যাঁ, হতেই তখন পারে। আমি ওটা নিয়ে বুঝলাম যে না, এখানে একটা পজিটিভ ভাইবস আছে, যাই হোক হতেই যত পারে, হতেই মানুষই পারে, হ্যাঁ থাকুক, হতেই পারে, এখানে একটা পজিটিভ ভাইবস হতেই আছে। পারে। এই এবার জিনিসটা হলো আমার। হতেই পারে, ওই যে বললাম না, ওই ইনফ্লুয়েন্স, তোমার এনার্জি তোমাকে কতটা ইনফ্লুয়েন্স করে সেটা ম্যাটার করে। এবার আচ্ছা, তুমি এটার জন্য, তুমি আরো দেখো, এটার কিন্তু জন্য আমি তুমি কিন্তু এটাকে মানতাম না, মানে আমি কিন্তু মানে ওখানে গিয়ে আমি কিন্তু এটা কিন্তু আশা একটা করিনি, জিনিস আমি মা বুঝবে, কালীর যে কোনো মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, বলো। একটা জিনিস বুঝবে যে মানা না মানা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তুমি, তোমাকে তোমার সোলের যে আত্মসন্তুষ্টি যেটাকে বলা হয়, সোলকে যে সুদিং হুম করছে কোন হুম। এনার্জি, সেটা সেই হিসাবে তো হুম। করো। এবার তোমাকে যদি একটা ভিখারি, বা তোমাকে যদি কেউ একজন তোমার হ্যাঁ, এনারা আত্মাকে আসলে তো আমি নাড়িয়ে দেয়, খুব কিনে দিই, মানে তাহলে তো আমার মানে এত কষ্ট ধরে কেন রাখো, হয় আমি বুঝি না। তাদের এনার্জিও তোমাকে কোথাও না কোথাও, তাদের পজিটিভ এনার্জি কোথাও না কোথাও তোমাকে ইনফ্লুয়েন্স করছে, তোমাকে সাহায্য করছে এগিয়ে প্রচন্ড যাওয়ার জন্য। আমার কষ্ট হয়, আমি এটা সবসময় প্রে করি, ঠাকুর আমার কাছে যেন কোনো ভিখারি না আসে। কলকাতায় যখনই বেরোই না, মানে ধরে নাও, আমি না ওদেরকে টাকা দিই না, আমি খাবার কিনে দিই, বাচ্চা বাচ্চা মেয়েগুলো, আমাদের বাড়িটা তো মেট্রোর সামনে ছিল, হুম। আমি ওই যে ওখানে পেটাই পরোটা বিক্রি হতো, আমি সবসময় ওদেরকে খাওয়াতাম, জানো তো। আমি না রাস্তায় না কাঁদতে কাঁদতেও আসতাম যে কেন ওদেরকে তাহলে এইভাবে করে জন্ম দাও, কেন ওদের জীবনে এত কষ্ট। তারপরে ভাবি কি যে না, ঠিক আছে, আর কি করা যাবে, ওরা এরকমই, আমি যতটুকু পারতাম। মানে খুব কষ্ট হয়, ওগুলো আমি সহ্যই করতে পারি না, এত এখন কষ্ট হয় কেন আমি জানি না। এখন তোমাকে এটা বুঝতে হবে এইসবই যে হতে থাকে। কর্মের সিদ্ধান্তের বাইরে কোনো কিছুই না। এই জগতে যখন হুম। তুমি জন্মগ্রহণ করেছো, প্রত্যেকটা জিনিসই কর্ম সিদ্ধান্ত অনুসারে কিন্তু চলছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিষয় কিন্তু কর্মের সিদ্ধান্তের উপর চলছে। একটা প্রাণীও যেমন চলছে সেও কর্মের সিদ্ধান্তে, একটা মানুষও যেমন চলছে সেও কর্মের সিদ্ধান্তে। কোথাও না কোথাও এটা বুঝতে হবে যে তাদের জীবনে যে সাফারিং, বা আমার জীবনে যা কিছু চলছে, এটা আমারই এবং তাদেরই, এটা কর্মের সিদ্ধান্তে চলছে। তো দুঃখ বা মায়া বা ভালো লাগা সমস্ত কিছুই যখন তুমি এর উপরে ঊর্ধ্বে চলে যাবে না, তখন তোমার আসল চেতনার বিকাশ হবে। তো এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হতে দাও, এটা একটা তুমি আধ্যাত্মিক জার্নির ফার্স্ট ফেজের দিকে তুমি কিন্তু আছো। ইমোশনাল হিলিং তোমাকে করতে বলছে, এটার মাধ্যমে তোমাকে ইমোশনাল হিলিং করতে বলছে, অর্থাৎ ইনার চাইল্ডকে হিল করতে বলছে। তোমার ইনার চাইল্ডকে হিল করা দরকার। তো ইনার চাইল্ড যত বেশি হিল হবে, সে তত বেশি ভিতর যেরকম থেকে যেরকম বলো একটু, ইনার কিভাবে চাইল্ড, করবো ওটা? ইনার চাইল্ড হিলিং কিছুই না, তোমার রেকি মানে হিলিং কে প্র্যাকটিস নিজের করতে থাকো। ভিতরের শিশুকে করতে বলছে, হ্যাঁ, নিজের ভিতর আচ্ছা। শিশু যেটা কি, মন নিজের চায় সেটাই নিজের করবে। মনকে, নিজের মনকে মেডিটেট করা, আর হুম। নিজের মনে এনার্জি, অর্থাৎ দেখা গেল কোনো জায়গায় তুমি কোনো ঠাকুরের মানে জায়গায় তুমি মানো, তার কাছে গিয়ে তুমি কিছু পূজা পাঠ করা, বা কোনো বাড়িতে কোনো রকম কোনো দেবদেবীর জন্য তুমি আহ হতে পারে কোনো যজ্ঞাহুতি, যে কোনো কিছু হতে পারে। ইনার চাইল্ড মানে নিজের ভিতরের যে শিশুসুলভ তোমার সত্তা রয়েছে, তাকে হিল করা, বা তাকে ভালো রাখার জন্য কি কি স্টেপ নিচ্ছ। তো এটা পুরোপুরিভাবে তুমি যখন আধ্যাত্মিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাবে, তো সেই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে অটোমেটিক্যালি কিন্তু হিল হতে থাকে, বা সঠিক জায়গায় আসতে থাকে। তো আমাদের নেওয়া জীবনের প্রত্যেকটা কিন্তু দাদা, পদক্ষেপ। দাদা, হ্যাঁ বলো। আরে বলছি যে হুম আহ, আমার আমারও এরকম একটা মনে হয়, আমাদের বাড়িতেই মানে মা কালী আছেন। হুম তো আমি জবের থেকে মানে এসেছি, মানে আমারও এরকম একটা ভাইবস আছে, মানে আমি যদি মন দিয়ে ওনাকে মানে পুজো করি বা কিছু, তখন মানে মানে আমি তো সেই সময় আমার মধ্যে মানে বুঝতে পারি না তো, হুম হুম। বাড়ির সবাই বলে নাকি যে আমি নাকি অন্য কিছু রিয়াক্ট করি, অন্য মানে কিছু একটা করি, আচ্ছা আচ্ছা। এরকম বলে, যে হয়তো ভয় হয়, এরকম টাইপের বলে। একদম একদম। কিন্তু আমি বুঝি না এটা কেন হয়, আমার যে না, এটা কোনো এটা বোঝার মানে দরকার নেই, মূর্তি তুমি হোক, জাস্ট, তুমি জাস্ট আধ্যাত্মিক স্তরে তুমি পূজা পাঠ হোক, আধ্যাত্মিক স্তরে তুমি
তুমি তোমার মাকে স্মরণ করা, মায়ের জন্য তুমি মন্ত্র জাপ হতে পারে, মায়ের জন্য তুমি পূজা পাঠ হোক, যজ্ঞাহুতি হোক, সেগুলো করো। দেখো, তুমি যখন মাকে আহ্বান করছো, সেখানে একটা কয়েকটা জিনিস মাথায় রাখবে: প্রপার পূজা পাঠ, তার নামের জন্য মন্ত্র জাপ, এবং তার নামের জন্য যজ্ঞাহুতি, এবং তাকে রীতিমতো যে আহ, মা বলে সম্বোধন করে, সেভাবে যেন প্রতিনিয়ত মা হিসেবে তাকে যেন দেখা হয়। তো সেই জিনিসগুলো তুমি যদি খেয়াল রাখো, মায়ের কোথাও না কোথাও ব্লেসিংস, মায়ের কোথাও না কোথাও এনার্জি তোমাকে কিন্তু সাহায্য করবে তোমার জীবনে এগিয়ে যাওয়ার পথে, বা তোমার সার্বিক উন্নতির পথে। যে কোনো এনার্জি হতে পারে, মা বলে কথা না, তুমি ত্রিলোকেশ্বরের বা ত্রিলোক নগরীর যে কোনো শক্তিকে তুমি যখন সাধনা করছো, সেই এনার্জিকে যখন প্রার্থনা করছো, সেই এনার্জির জন্য যখন তুমি কোনো কিছু প্রেরণ করছো কোথাও না কোথাও, তারা একবার সন্তুষ্ট হলে তুমি তাদের ব্লেসিংস অবশ্যই পাবে। আমি তো আহ মানে কি বলবো, মহাদেব, মা পার্বতী দেবী, শ্রী বিষ্ণুদেব, মা লক্ষ্মী দেবী, প্রভু ব্রহ্মাদেব, মা সরস্বতী দেবী, এই সবাইকে আমি রীতিমতো মানে আহ্বান করে, তাদেরকে প্রার্থনা করে, তাদেরকে আমি কোথাও না কোথাও এনার্জি সেন্ড করতে থাকি। আমার কাছে কেউ অভিন্ন নয়, আবার কেউ আলাদাও নয়। আমার কাছে সবাই এক। যে মহাদেব তিনি বিষ্ণু, তিনি ব্রহ্মা, তিনি আবার মা পার্বতী, তিনি লক্ষ্মী, তিনি সরস্বতী। আবার যিনি শ্রী আচ্ছা, বিষ্ণু আছেন, তিনি কৃষ্ণ, তিনি মহাদেব, তিনি ব্রহ্মা। তো তুমি তবে যখন অলরেডি একটা জিনিস শুরু হয়ে গেছে, মানে আগে যেরকম আমার হাতে তো টোটাল 4টা স্টোন ছিল, হুম। তো 3টাই খুলে ফেলছি মানে ওটা অটোমেটিকই ইসে হয়ে গেছে, তুমি দেখতে পারো এখন। আচ্ছা, আর খালি চুনিটা রয়ে আছে, চুনিটা জানি না, ওটা আমি কনফিডেন্স পাই না, ঠিক আছে, কারণ ঠিক আছে। বাকিগুলো যে লাগছে না এইটুকু আমি বুঝে গেছি, মানে অটোমেটিক হাত থেকে আমি আর লেগে রামানন্দ গেছে তো আর আগে কি। তো এই হাতে মানে পাঁচটা হাতে পাঁচটা আঙুলে না, পাঁচটা স্টোন রামানন্দর পড়তো। বক্তব্য হচ্ছে আমাকে একটু ভারী কি জ্যোতিষী লাগে। না না, আমার এই যে আমার যেমন ছোটবেলা থেকে মতির শখ ছিল, কিন্তু মতি কেউ হ্যাঁ, করতো মতির নি, শখ ছিল। দিদি মতি দিয়েছিল, পরে আছি। আর এই পান্নার সবুজ কালারটা আমার এত পছন্দ, মানে এটাকে গয়নার মতো আর না, কি, যখন পান্নাটা মাঝে এ মধ্যে হবে খুলো, সোনা পান্না দিয়ে কিন্তু বাঁধাবো। তোমাকে একটু ভুলভাল জায়গার পথে কিন্তু মানে ইসে কানেক্ট করবে, তুমি পান্নাটা খুলেই তাছাড়া রেখো, এম বেশিরভাগ তাছাড়া খুলে রাখো। এমনিও এটা শুট হচ্ছে না, এবার আস্তে আস্তে মোটা হচ্ছি, হাত থেকে এমনি সব খুলে যাচ্ছে, লাগছে হাতে, দেখো না ফাঁকা করে দিয়েছি। স্টোন তোমার একটা টাইম পরে, তুমি দেখো এই মুন স্টোন কি পারপাস, তোমাকে তাও একটা এক্সাম্পল দিই। মুন স্টোন যেটা পড়ছো, এটা তোমার কিসের সাথে রিলেটেড, কোন প্ল্যানেট, সেটা তোমরা ভালো বলতে পারবে, কোন প্ল্যানেটের সাথে যুক্ত চন্দ্র। রয়েছে? চন্দ্র। চ- চন্দ্র। তো চন্দ্র 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 আমাদের কোন চক্রের সাথে রিলেটেড? আমাদের আজ্ঞা চক্র। হুম। আজ্ঞা তুমি চক্র। হুম। হুম, তুমি তোমার আজ্ঞা ইনটিউশন আসবে। সহস্রের সাথেও রিলেটেড কিছুটা। সহস্রার সাথে কিছুটা, মানে পুরোপুরি না, বাট ফুললি হ্যাঁ, কানেক্টেড হচ্ছে পুরোপুরি আমাদের না। আজ্ঞা হুম। চক্র। আজ্ঞা চক্রের সাথে। সূর্য, চন্দ্র, এগুলো পুরোটাই কিন্তু আজ্ঞা চক্রের সাথে কানেক্টেড। তো তুমি তোমার আজ্ঞা চক্রে যত হুম। বেশি হিলিং করবে, যত বেশি তুমি আজ্ঞা চক্রে পলিশিং করবে, তোমার এইটার যে মানে গুণ, সেই সমস্ত গুণ তুমি তোমার আজ্ঞা চক্র থেকেই পাবে। মেন্টাল হুম। স্টেবিলিটি, ধৈর্য, জীবনে ব্যালেন্স, মানে ইনটিউশন পাওয়ার, সাইকিক অ্যাবিলিটি, ভূত ভবিষ্যৎ হুম। বর্তমানকে জানা, দেখা, বা তুমি তোমার পূর্ব পূর্বজ, বা তুমি তোমার আহ, মানে বংশের যে কারুর, তার ভূত ভবিষ্যৎ বর্তমানকে জানা, এভরিথিং, বা ইভেন তোমার আহ, জীবনের প্রত্যেকটা স্টেপ সম্পর্কে জানা, বা তোমার জীবনের যা কিছু তুমি জানতে চাও সবকিছু, যে জ্ঞান তুমি অন্বেষণ করতে চাও, সেই জ্ঞান তুমি কিন্তু তোমার মধ্যে থেকেই পাবে। বুঝতে পারলে? তো এটা এনার্জি হিলিং এর এই একটা বিশেষত্ব। রেকি হিলিং বলো, লামাফেরা বলো, যে কোনো বড় বড় এনার্জি হিলিং, তাদের বিশেষত্ব এটাই যে আমাদের ভিতরের শক্তিকে জাগানো। যেই দিন তুমি তোমার ভিতরের মানে সেই সমস্ত শক্তিকে আচ্ছা, জাগাতে আর পারবে, একটা প্রশ্ন আছে, মানুষ ভেদে কি শক্তি ভিন্ন, নাকি সবার মধ্যে সেম এনার্জি সবার থাকে? মধ্যে সব শক্তি থাকে, সবার মধ্যে সেমই থাকে। কেউ কম আচ্ছা। বোঝে, কেউ বেশি বোঝে, বেশি বুঝতে পারে, কেউ একেবারে বুঝতে পারে না। এবার ধরো সাপোজ তোমার মা বাবা, না, রেগি বেশি করলে তো একটা তো ফিলিংস চলেই আসে, সেটা তুমি বুঝতে বুঝতে পারছো, পারার। কিন্তু রাস্তায় একটা হ্যাঁ। মানে যে কোনো একটা মানুষকে তুমি ধরো তাকে ডেকে জিজ্ঞাসা করলে রে কি কি, বা সে কি বলতে পারবে, বা সে কি কখনো এক্সপিরিয়েন্স করেছে? সে তো জানেই না। তো এটাই, যে সবার মধ্যেই শক্তি রয়েছে, এবার কেউ তার শক্তিকে চিনতে পারছে, কেউ জানেই না, বা কেউ কম চিনছে, বা কেউ বেশি চিনছে। বুঝতে পারলে? সে নিজের ভিতরের শক্তিকে কতটা জাগাতে পারছে, এবং এই রেকি শক্তি কি করে তোমার ভিতরের শক্তিকে জাগাবে, যাতে তুমি
মানে এই সাধারণ মানুষ থেকে মা দুর্গা হয়ে উঠতে পারো, বা মহাদেব বা প্রভু বিষ্ণু হয়ে উঠতে পারো। না দাদা, তবে আমার রেকির কিন্তু মাস্টার ডিগ্রি করার প্রচন্ড ইচ্ছে। আমি কাজ ভালো করে ইচ্ছা আগাই, থাকলে উপায় হবে, আস্তে ডোন্ট হাতে ডোন্ট ওয়ারি, টাকা। ডোন্ট ওয়ারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা কথা টাকা শুনতাম, পয়সা হোক, আমি সিরিয়াসলি মানে ইচ্ছা আমার থাকলে ঠিক এত হয়ে যাবে। টানছে রেকি, মানে পুরোটা কমপ্লিট, রেকি আর লামা ফেরা দুটোই আমি পুরোটা তুমি কমপ্লিট করতে চাই। আরে তুমি কেন কেন রেকি মাস্টারের দিকে ভাবছো? গ্র্যান্ড মাস্টার হবে, এই লেভেলটা রেকি দেখো। গ্র্যান্ড হ্যাঁ, মাস্টার কথা গ্র্যান্ড কেন মাস্টার, ভাবছে না? হ্যাঁ হ্যাঁ, একদম রেকি একদম গ্র্যান্ড মাস্টার হয়ে একদম যাও, একদম। ব্যাস। রেকি গ্র্যান্ড মাস্টার হলে তখন তোমার চিন্তা থাকছে না, সবসময় এক স্টেপ কারণ উপরে ভাববে। ঠিক আছে, তোমার ধরো হ্যাঁ, ইনকাম আমার তো একদম। এবার 10 টাকা, সাপোজ আমি হ্যাঁ, এক্সাম্পল বলছি, তোমার ধরো ইনকাম 10 টাকা, তুমি চাইছো যে আমার আহ, আমার এই বিষয়টাকে মানে ধরো সাপোজ আমার একটা বিস্কুট কিনতে আমার 5 টাকা লাগবে, তোমার ইনকাম 10 টাকা। হুম এবার ইস, আমার যদি 5 টাকা যদি থাকতো, আজকে তো আর মাসের শেষে টাকা দেখতে পাচ্ছ না, নেই, যে আমার যদি 5 টাকা থাকতো তাহলে হয়তো এটা কিনে নিতে পারতাম। পাঁচ হুম টাকা ম্যানিফেস্ট করলে কোথাও না কোথাও ওই 5 টাকা বা তার কমই আসবে। ম্যানিফেস্ট করবে আমার যে, যেটা আমি কেনার ক্ষমতা আছে তার থেকে একটা তো দুটো পরিমাণ বেশি আমি সেটাকে ম্যানিফেস্ট করবো। অর্থাৎ 7-8 টাকা আমি যদি থাকতো, খুব ভালো হতো। তো অ্যাটলিস্ট যে তোমার ডিজায়ার সেটা তো ফুলফিল হবে, এবং কোথাও না কোথাও একটু সামান্য কিছু এক্সট্রা যদি আসেও, সেটা তুমি এক্সট্রা প্রাপ্তি বা এক্সট্রা বেনিফিট হিসেবে তুমি অন্য কোথাও কাজে লাগাতে পারবে। তো যা তোমার গোল, তার থেকে মানে একটু আরো বেশি তোমাকে। বেশি ভালো লাগে এই জন্যই যে রেকি যখন ফ্লো হয় একদম সম্পূর্ণ তো বুঝতে পারি। হুম। এবং যখন সে মানে যখন ধরো মানে ইসে হচ্ছে যে আমি তো ওইভাবে তো বন্ধ করি না, হুম। ধরো কোনো একটা কারণবশত ইসে করতে হলো, কিছুক্ষণ পরে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে হ্যাঁ, আসবে। অবশ্যই আসবে। এটা আমার সব থেকে ভালো লাগে যে হ্যাঁ, আমি শুরুর দিকে একটু কিন্তু বেশ ভয় ভয় পেতাম, হুম। আদৌ কি হচ্ছে, এটা কি হচ্ছে, আমি কি পারছি, হবে, ডেফিনেটলি হবে, ডেফিনেটলি কি হবে, হবে। ডেফিনেটলি হতে এখন থাকছে। কিন্তু আর হবে ওই না, হতে থাকছে, কনফিউশনটা হয় কন্টিনিউয়াসলি না। হবে। তুমি বর্তমান সময়ের জন্য যতটা কাজ করবে, তোমার লাইফে তত বেশি রিফ্লেক্ট হবে। আর হুম, প্রীতি, এইটা কথা বলে রাখছি, তুমি যদি সংকল্প নিয়ে রোজ প্রতিনিয়ত ডেলি বেসিস রেকি প্র্যাকটিস করো, তুমি তোমার জীবনে কি কি পরিবর্তন হচ্ছে বা হতে থাকছে, তুমি নিজেই সেটা উপলব্ধি করতে পারবে। আর তুমি তোমার নিজের বাড়ির সন্তানকে, তুমি তোমার হাজবেন্ডকে যদি রেকি হিলিং দাও, তার জীবনে কি পরিবর্তন আসছে বা হচ্ছে, সেটাও তুমি লক্ষ্য করতে পারবে। এটা শুধু একটা আধ্যাত্মিক অনুশীলন নয়, এটা আমাদের জীবনযাত্রাকে উন্নত করা বা জীবনযাত্রাকে সঠিক পথে আনার একটি জার্নি। সবই শক্তি, সবই শিব। এবং তুমি শিব শক্তিকে তুমি তোমার জীবনে আহ, যত বেশি সেই সমস্ত শিব শক্তির সত্তাকে তুমি ব্যবহার করবে নিজের বা জগতের ভালোর জন্য, তত তুমি সেই সমস্ত সত্তাকে অনুভব করা বা নিজের ভিতরে শক্তিকে জানা, বা আলটিমেট যে আমাদের জীবনের যে উদ্দেশ্য, সেটার পিছনে বা সেটার জন্য এগোনোর রাস্তা তুমি খুঁজে পাবে। ঠিক আছে, তো এত কিছু জিনিস তোমাকে বললাম একটাই কারণে, জাস্ট এটা বোঝানোর জন্য যে কতটা আমাদের জীবনে ভিতর থেকে প্রভাবিত করে এই সমস্ত শক্তি সমূহ। ঠিক আছে, তো যারাই রেকি হিলিং এর সাথে যুক্ত বা যুক্ত হচ্ছে, বা যে সময় হচ্ছে না কারণ, কেউ 15 বছরে করছে, কেউ 20 বছর হচ্ছে, কেউ 52 বছরে, কেউ বা 60 বছরে, বা কেউ বা 70 বছরে, এটা এমন নয় যে কেউ আগে হচ্ছে বা কেউ পরে হচ্ছে। সে ঠিক সময়ে, ঠিক মোমেন্টেই সে শক্তি বা সেই সমস্ত জিনিসের সাথে যুক্ত হচ্ছে। কারণ এটা সে নিজেই সিদ্ধান্ত আহ বা সেই সমস্ত ডিসিশন নিয়ে এই জীবনে জন্মগ্রহণ করেছিল, যে আমি এই সময় এই মোমেন্টে দাঁড়িয়ে আমি এই জিনিসটার সাথে যুক্ত হব। সেই কারণে এটা বুঝতে হবে, আগে বা পরে কোনো কিছুই নয়, সবই সবার জার্নি, সবাই সবার মানে সবার জার্নি অলরেডি ডিসাইড করে সেইভাবে এগোচ্ছে। অভিন্ন কিচ্ছু না, সবই এক। এই জিনিসটা যখন বুঝতে পারবে, কেউ অভিন্ন না, সবাই এক, এই জিনিসটা যখন বুঝতে পারবে, অনুভব করতে পারবে, তখন দেখবে কারোর উপর তোমার রাগও হবে না, কারোর উপর তোমার দুঃখ হবে না, কারোর তোমার 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 তখন করে মানে কাউকে ভালো নিউট্রাল একটা লাগবে এনার্জি না, কাজ কাউকে করবে। খারাপও লাগবে না। সবাইকে তখন বলে ভাল লাগবে। হ্যাঁ, ঠিক আছে, সবাই সমান। সবাই সমান। আর দুটো মানুষ যদি গালাগালি করেও যায়, তোমার তখন গায়ে লাগবে না। আমাকে তো আমার মা বাবা কত কথাই তো বলে, আমি যদি সব কথা নিতে বসতাম, তাহলে কি আমি তোমাদের সামনে এরকম ভাবে ক্লাস করতে পারতাম? তো হুম, কেউ হয়তো তোমার সিদ্ধান্তে, আধ্যাত্মিকতার সিদ্ধান্তে কেউ হয়তো অখুশি থাকবে, কেউ হয়তো ভালোও থাকবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে অখুশি সে তোমার
ইন্সপিরেশন হওয়া উচিত, মানে সে তোমার জীবনে একটা ইন্সপিরেশন হওয়া উচিত, মানে সে অখুশি আছে কোথাও না কোথাও আমার সফলতা বা আমার এগিয়ে যাওয়ার রাস্তা কোথাও না কোথাও সঠিক হচ্ছে। একটা মানুষ যখন তোমার প্রতি অসন্তুষ্ট বা তোমার কাজে তুমি হয়তো ভালো কাজ করছো, তুমি নিজে বুঝতে পারছো, বা তোমার ভিতর থেকে তুমি সেই ডাক আসছে যে হ্যাঁ আমি সমাজের জন্য বা নিজের জন্য ভালো কাজ করছি, এবং কোথাও না কোথাও সেই কাজে দুটো মানুষ বা একটা মানুষ যখন অখুশি, মানে তুমি সঠিক পথে আছো। মানে এমন নয় যে তুমি চুরি চামারি করছো এবং দুটো মানুষ বলছে এই যে এরা চুরি চামারি করে, এ তো খারাপ কাজ, এমনটা নয়। বাট হ্যাঁ, যারা চুরি চামারি করছে সেটা বিষয় তো আলাদা, সেটা তাদের কর্ম নিয়ে এসছে, কোথাও না কোথাও সেই সেই জিনিসটার জন্য কর্ম সিদ্ধান্তের সাথে জড়িত, সেটা আলাদা বিষয়। বাট তুমি যদি ভালো কাজ করছো, আধ্যাত্মিক অনুশীলন প্র্যাকটিস করছো, ঈশ্বরের সেবা করছো, এবং কোথাও না কোথাও দুটো মানুষ বলছে "এই এসব করে কিছু হয় না, এসব ফালতু জিনিস করছে, এসব কুসংস্কার অন্ধবিশ্বাসে", তো কোথাও মধ্যে এটা ভাববে তুমি সঠিক পথেই আছো। তুমি যদি সেখান থেকে, সেই সাধনা থেকে তুমি যদি কিছু জানছো, কিছু শিখছো, কিছু বুঝছো, দ্যাট মিনস তুমি সঠিক পথেই আছো। কে কি বললো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তুমি, তোমার অনুভব, তোমার অভিজ্ঞতা, তোমার দৃষ্টিভঙ্গি কতটা পরিবর্তন হয়েছে তোমার ওই কর্মে। আর প্রভু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা মানে বলেছেন, বলে গেছেন, তোমরা সবাই জানো, তোমার চৈতন্য হোক। তো চৈতন্য মানে এটা কি? তোমাদের চেতনার বিকাশ হোক। তুমি যে অবস্থায় থাকো না কেন, যে পরিস্থিতিতে থাকো না কেন, তোমার যেন সেই পরিস্থিতিকে বোঝার বা সেই সিচুয়েশনকে অ্যাডাপ্ট করার বা অনুভব করার জন্য সেই লেভেলের চিন্তা ভাবনা কাজ করে। আমার এটা ঠিক আছে, এটা থেকে আমি এভাবে বেরোতে পারবো, এভাবে আমি কাজ করলে এটা হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। বুঝতে পারলে প্রীতি? তো এতগুলো জিনিস বলার উদ্দেশ্য এটাই, প্রতিনিয়ত হ্যাঁ দাদা, বুঝতে রেকি অভ্যাস করতে হবে, প্রতিনিয়ত রেকি প্র্যাকটিস করতে হবে। তোমার বান্ধবী যে আলু, রোজ রেকি প্র্যাকটিস করে, আমি বকে বকে আচ্ছা করে ধোলাই দিয়েছি, বলছে তুমি যদি রেকি প্র্যাকটিস না করো জীবনে ইউনিভার্স তোমাকে আর আমাদের সাথে কানেক্ট হতে দেবে না। তো এরকম অনেক হয়েছে, যারা রেকি প্রতিনিয়ত প্র্যাকটিস করে তাদের সাথে কন্টিনিউয়াসলি আমাদের কানেকশন বিল্ড আপ হয়ে আছে, আর যারা রেকি প্র্যাকটিস করেনি আর তাদের সাথে এই এই কানেকশন। পথে আসলে লোকে একটা কমন কথা বলবে, সেটা হচ্ছে তুই তো পাগল। এটা এটা মাথার মধ্যে ঢুকিয়ে বসে থাকো যে এই কথা শুনতেই হবে। তুই তো পাগল, এগুলো কিসের পিছনে দৌড়াচ্ছিস, এগুলো আদৌ সত্যি? এগুলো কি হাবিজাবি? আচ্ছা। এত পড়াশোনা শিখে কি পাগলামির পিছনে দৌড়াস? এগুলো কমন কথা, এগুলো সবাইকে মোটামুটি কম বেশি শুনতে হয়, ব্যাস। এটা মাথার মধ্যে ঢুকিয়ে বসে থাকো। এটা আমি এক কান্দে যখন ঢুকাবে, এক কান্দে বেরোবে। তখনই শুনেছি, কিন্তু আমি ওসব মাথায় নিই। আর তো মাথায় দিতে হবে না, ফার্স্টে আমি একদম। দেখো পাগল, যারা পাগল না তারাই জীবনে অনেক বড় বড় কাজ করেছে। বড় বড় সায়েন্টিস্ট বলো, তারাও তো পাগল। বড় বড় মানে, পাগল কথাটা হচ্ছে কি, পাগল শব্দটা যখন ব্যবহার করছো তখন তোমার যে আচরণ ব্যবহার সেটা শিশু সুলভ হয়ে যায়। সেটা কি হচ্ছে সেটা দেখো একবার। যদি তোমার মধ্যে সেই শিশু সুলভ আচরণ হচ্ছে, তার মানে তুমি পাগল, তুমি ঠিক পথে আছো। ঠিক আছে? সেই ভিতরের যে শিশু সত্তাকে কখনো মারতে দেবে না। যেদিন তুমি শিশু সত্তাকে মেরে ফেলেছো, মানে তুমি কোথাও না কোথাও একটা ভুল ট্র্যাকে চলে গেছে, এটা মাথায় রাখবে। সেই শিশু সত্তাই হচ্ছে তোমার জীবনে এগিয়ে থাকার ইন্সপিরেশন, বা এগিয়ে যাওয়ার জন্য তোমার আহ একটা শক্তি। তুমি, তোমার শরীর হচ্ছে শিব, তোমার আত্মা হচ্ছে শক্তি। তো এই দুইয়ের মিলিত সংযোগ স্থলে তোমাকে এগোতে হবে। তুমি কাউকে ছেড়ে কাউকে নিয়ে এগোতে পারবে না, দুজনকে নিয়ে তোমাকে এগোতে হবে। বুঝতে পারলে? তো এটা হচ্ছে আমার বক্তব্য, এটা হচ্ছে বিষয় তোমাদের বলার বা বোঝানোর, যে কন্টিনিউয়াসলি একে প্র্যাকটিস করতে হবে।